আরাকান আর্মিকে তো ওই দেশের সরকার, যে দেশে তারা কাজ করছে সেই দেশের সরকার, এটা একটা এন্টিটি আছে, কিন্তু তারা তাদেরকে লিগাল এন্টিটি বলে স্বীকার করে না। এখন আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো অফিসিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না, কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে তো আমরা একটা স্টেট হিসাবে এটা আমরা করবো না। বিশেষ করে যেখানে মিয়ানমারের সাথে তো আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি। এমন যদি হতো যে মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করেছি, অন্য একটা এন্টিটিকে নিতে যাচ্ছে, সেটা তো না। কাজে আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। সেটাই হয়তো হোম অ্যাডভাইজার বলেছেন, তার বাহিনী তো তাদের সাথে একটু সমস্যা আছে সবসময়। এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি, একদিনে শেষও হয়ে যাবে না। আপনারা জানেন যে যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল, আমি একজন প্রাইভেট পার্সন হিসেবে বলেছিলাম যে সমস্যাটা যেভাবে চিন্তা করা হচ্ছে যে 2-4 মাস বা 1-2 বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে, আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে এটা হবে না, এটা যে ধরন তাতে করে দীর্ঘ সময় লাগবে। আমি এখনও বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। সেই চেষ্টা চলতেছে, সেটা ডিটেলসে এই মুহূর্তে আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। মাননীয় উপদেষ্টা, পোস্টাল ব্যালটের দায়িত্ব অন্তর্বর্তী সরকার এবং মিশনগুলো। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে, বাহরাইনে জামাতের নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট উদ্ধার করা হয়েছে। এটা নিয়ে শুধু ভাইরাল হচ্ছে ছবি না, প্রথম আলো, আপনি যদি জাতীয় দৈনিক আপনার সবচেয়ে প্রিয় হিসেবে ধরে থাকেন, সেখানেও নিউজ এসেছে পোস্টাল ব্যালটের আসলে অপশন। জি, আমি এটা দেখেছি এবং আমি এটাও দেখেছি যে এ ব্যাপারে এনকোয়ার করতে বলা হয়েছে। দেখা যাক আসলে ফলাফল কি দাঁড়ায়। একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এটা তো একেবারে কমন সেন্স থেকে আমি বলছি, সেটা হলো যে প্রথমবারের মতো আমরা চেষ্টা করছি এই জিনিসটা, এবং সেই তুলনায় কিন্তু সংখ্যাটা একেবারে কম না। আমি যতটুকু জানি ভারতের মতো এত বড় দেশে এবং একই সংখ্যা 15 লাখ মতো। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টিডিং ট্রাবল যেটাকে বলে, এটা হবেই। এবং আমাদের যারা এই রাজনীতির ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা তো না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি, এখন কতটুকু এগিয়েছে আমি ঠিক বলতে পারছি। দেখুন, বিষয়টা এরকম, পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না, কাজে আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। আর কিছু আর কেউ নাই প্রশ্ন করেন? ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কালকে সোশ্যাল মিডিয়ায় একটা ছোট বার্তা দিয়েছে, বলেছে যে অংশীদারিত্ব চুক্তির ড্রাফটটা ফাইনাল হয়েছে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের। জি। এবং আপডেটেডটা কিরকম, কি আপডেট হচ্ছে, এবং আমরা জিএসপি প্লাস ক্লাসের যে জায়গাটা ছিল সেটা এটা বলি, এটা কিন্তু একেবারে ডিটেলস যে যাবে কোনো কিছু না, এটা কিন্তু একটা নীতিগত অবস্থান আমরা ঠিক করছি দুই পক্ষ মিলে, এবং সেটাও কিন্তু কালকে যে সই হয়ে যাবে তা না, কিন্তু এটা দুটো স্টেজ আছে। এরপরেও একটা হলো যে আমরা দুই পক্ষই তাদের অভ্যন্তরীণ যে নিয়মকানুন আছে সে অনুযায়ী এটাকে ক্লিয়ার করবে, যেমন আমাদের ল মিনিস্ট্রিতে যেতে হবে। তারপরে ক্লিয়ার হওয়ার পরে এটা ইনিশিয়াল হবে নেগোসিয়েটরদের দ্বারা। এরপরেও কিন্তু ইন্টারনাল প্রসেস বেশ সময় লাগে, কারণ ক্যাবিনেটে যাবে। আমাদের এখানে হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে দিতে পারি, কিন্তু সবাই তো তা পারে না। নিজ নিজ ক্যাবিনেটে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রীরা সই করবে। সেটা আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি হবেন তিনি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন, কারণ আমরা এর গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। একটা সম্পর্ক করতে চাই নাফিজা, যে প্রশ্নটা করলো যে আপনার পেছনে থেকে বলি, সেটা হচ্ছে আপনি বলছেন যে আমাদের ওই পাশে যারা আছে মিয়ানমারে তাদের সাথে যোগাযোগ তাদের আছে এবং রাখার চেষ্টা করছে। এই যে গোলাগুলির যে ঘটনাটা ঘটলো, এরপরে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ফরম্যালি? এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা।
বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কী করছেন এই ঘন্টায় ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন ডক্টর খলিল। তিনি আনফর্চুনেটলি এই মুহূর্তে দেশে নেই, আজকে ফিরে এসেছেন মনে হয় ইতিমধ্যে। হয়তো কালকে এই ব্যাপারে আরেকটু আপনাদেরকে তথ্য জানাতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ফটো কার্ড দেখলাম পাকিস্তান হাই কমিশনের পেজে এবং পাকিস্তান ফরেন মিনিস্ট্রি যে আপনার সাথে ফোন আলাপ হয়েছে। আমাদের তরফ থেকে যেহেতু কিছু জানানো হয়নি, আপনি একটু মুখে বলবেন। না, এটা রিয়াদের আপনার সাথে বৈঠক হয়েছে, একান্তে বৈঠক, সেটা যদি রিয়াদেও কথাবার্তা হয়েছে। কি আলোচনা হয়েছে? এত আটি ভেঙে শ্বাস না খাওয়াই ভালো না, কারণ এটা দেখুন কি দাঁড়ায়। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে মানে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। আরও কিছু কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারবেন। এই অনেকক্ষণ যাবত চেষ্টা করছি। আরেকটা ফটোগ্রাফ হচ্ছে যে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত অনলিগেবল ভিসা বাংলাদেশে যাবে। এটা কেন, কি কারণে বন্ধ? এটা যদি এটা আপনি বলবেন, যেটা হয়তো আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, কিন্তু আমাদের আসলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি এটা করা হয়েছে বলে আমার অনুমান। হ্যাঁ, একটা বিষয় একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। বাংলাদেশ চীনের সঙ্গে একটা ড্রোন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ হচ্ছে এয়ারফোর্সের আন্ডারে 608 কোটি টাকার একটা চুক্তি সই করতে যাচ্ছে। ওদিকে আমরা মার্কিন অ্যাক্টের কথাও আমরা জানি। তো এইটা আসলে এই যে ড্রোন কারখানা স্থাপনে যে চুক্তিটা করতে যাচ্ছে চীনের সঙ্গে, সেটাকে আসলে মার্কিন এই পলিসিতে আমরা কোনো ধরনের ইফেক্ট হতে পারি? আমি এটা একটা জেনেরিক রিপ্লাই দিই, সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে। কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়। এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করবো। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো, এটা কি কোনো উপদেষ্টার ব্যক্তিগত সিদ্ধান্ত না সরকারের সামষ্টিক সিদ্ধান্ত? গাজায় যে আমরা ফোর্স পাঠাবো এই সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত মানে এটা নিয়ে একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছুই ঠিক হয় না যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে 3টি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাবো না, আমরা ওখানে লড়াই করতে যাবো না। 1, 2, ওখানে আমরা কোনো এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের মানে যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাবো না। কাজে আমাদের শর্তগুলি যেগুলো এগুলি মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপরে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত তো এখনো হয়নি। একটা সম্পূর্ণ প্রশ্ন, যেহেতু আমরা 3টা শব্দের কথা বলছি এবং 3টা শব্দের কথা বলছি আইএসএফ এর ব্যাপারে, এবং পুরো জিনিসটা এখনো কমপ্লিট হয়নি, আর সরকার একদম শেষ দিকে চলে এসেছে ইলেকশন। তো এই অবস্থায় কি আসলে এটা নিয়ে কথা বলার কোনো আলোচনা? দেখুন, বিষয়টা হলো যে বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকতেছে, মানে কিছু ব্যক্তি চলে যাবে, আরো কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন। এবং দেশের এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকার এসে সব উল্টে পাল্টে দিতে হবে। কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে, যেটা গত বছর তার আগের বছরের 24শে অগাস্টে যেটা হয়নি, সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল। এই ধরনের পরিবর্তন যখন আসে তখন আপনারা প্রত্যাশা করবেন যে আসলেই পলিসির মধ্যে কার্যকলাপের মধ্যে অনেক বেশি পরিবর্তন আসবে, যেটা এসেছেও আপনারা খেয়ালও করেছেন অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা মনে করি যে আমরা যে কাজগুলি করছি সেটা আমরা গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব,
অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা ডিপ্লয়মেন্টের প্রশ্ন যেটা সেটা পরবর্তী সরকারই নেবে। আমরা মনে করি না যে আগামী 3 সপ্তাহের মধ্যে এই বিষয়ের সমাধান হয়ে যাবে, কারণ এটা শুধু আমাদের বিষয় তো না, সমস্ত বিশ্বের একটা বড় সংখ্যক দেশের ইনভলভমেন্ট আছে এতে। আমি একটু আরেকটা জানতে চাচ্ছিলাম, ভারতের 3 মিশনে বাংলাদেশের ভিসা ইস্যু বন্ধ রেখেছে, এটা কি ইলেকশনের পরে চালু হবে? না না, এটা ইলেকশনের পরে চালু হবে কিনা এটা পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেন, কিন্তু বিষয় সেটা না। ব্যাপারটা হলো একটা পরিস্থিতির কারণে এটা আমরা বন্ধ করেছি। আমাদের তো সিকিউরিটি দেখতে হবে আমাদের মিশনে, তাই আরেকটা স্যার, যে ইউএসের ওয়াশিংটন মিশন থেকে যে এনএসএ যখন গেলেন আমাদের, তখন একটা ইয়া দেখেছিলাম যে ওই রেসিপ্রোকাল ট্যারিফ যেটা সেটা 20% থেকে হয়তো এটা উনি আজকে এসে গেছেন, বরং ওনার কাছ থেকে এই তথ্য আপনারা নেবেন। আমার পক্ষে এটা, আমি এই সম্বন্ধে তেমন কিছু জানি না যে বলতে পারবেন। স্যার, মানে রেসিপ্রোকাল ট্যারিফে যদি প্রবাসী বাংলাদেশি যারা বসবাস করেন, এই জন্য কিন্তু আমরা দেখেছি যে সেখানে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকমের জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে যদি বলি তাহলে যে অপহরণ করা হচ্ছে এবং অর্থ দাবি করা হচ্ছে, এইটি নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য বা কোনো অভিযোগ? এটা নিয়ে অবিরাম অভিযোগ আসে, প্রতিদিন যে আসে তা না, সেগুলি আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি। এটা একটা শক্ত বড় র্যাকেট, যেটাতে বাংলাদেশের কিছু মানুষ ইনভলভ, স্থানীয় কিছু মানুষ ইনভলভ এবং বাংলাদেশি ওখানে বসবাসরত কিছু ইনভলভ আছে। এটা শুধু সৌদি আরবের সমস্যা না, আমি সাউথ আফ্রিকায় ছিলাম, সাউথ আফ্রিকাতে একটা বড় সমস্যা ছিল এটা, এবং সেখানে পাকিস্তানি বাংলাদেশি স্থানীয় মিলে এক ধরনের র্যাকেট গড়ে উঠত। তো এটা হুট করে সমাধান হবে আমি মনে করি না। এটা মূলত সৌদি কর্তৃপক্ষেরই কাজ, তারা সেটা চেষ্টা করে দমন করার। আমরা যতটুকু যখন প্রয়োজন সহায়তা করব, এটুকু নিশ্চিত বলা যায়। থ্যাংক ইউ। পাকিস্তানের সাথে তুরস্ক এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ ওখানে জোটগত কোনো বিষয় ছিল না, এখন পর্যন্ত কোনো, বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু কোনো জোটে ঢুকে নেই। অন্তত 1.5 বছরের মধ্যে আমি বলতে পারি যে আমরা কোনো জোটে ঢুকি নাই। দেখুন, বিভিন্ন গ্রুপিং নিয়ে আলাপ আলোচনা কিন্তু চলতে থাকে। সার্ক ছিল, সার্কের পরেও কিন্তু SAGQ ছিল, সাউথ এশিয়ান গ্রোথ কোঅর্ডিনেটর, 4টা দেশকে নিয়ে, সার্কের মধ্যেই 4টাই সার্কের মধ্যে দেশ। আপনার সাংহাই কোঅপারেশন আছে, সেটাতে তো পাকিস্তানও আছে, ইন্ডিয়াও আছে। এইভাবে বিভিন্ন গ্রুপিং দাঁড়ায় বিভিন্ন সময়। আমরা যদি দেখি যে আমাদের স্বার্থ আছে এরকম কোনো গ্রুপ সৃষ্টিতে, এবং যদি দেখতে পাই যে আমাদের স্বার্থ রক্ষিত হবে এটার সদস্য হলে, তাহলে আমরা সেটা অবশ্যই যাব, না হলে তো যাওয়ার প্রশ্ন ওঠে না। মানব উপদেষ্টা একটা জিনিস, একটু আমি তো জানতে চাচ্ছিলাম,